তোমাদের মানে সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 6 মাস আগে ইউটিউব জার্নিটি শুরু করেছিলাম এবং খানিকটা র্যান্ডমলি শুরু করেছিলাম। যেটা করবি ভালোবেসে করবি, দেখবি আস্তে আস্তে সবকিছু এক এক করে হবে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শ্রেয়তী স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো সোমবার। আজকে দেশে তো আমাদের সপ্তাহের প্রথম দিন, আর এখানে সপ্তাহের দ্বিতীয় দিন। আমরা এলাচ ট্যুর কমপ্লিট করে চলে এসেছি লাস্ট শুক্রবার, মানে গত সপ্তাহের শুক্রবার আমরা সন্ধেবেলায় এখানে চলে এসেছি। আর যেহেতু ওখানকার ব্লগস সমস্ত কিছু শেয়ার করার ছিল তোমাদের সাথে, সেই জন্য এই দিনগুলোতে আমি একটুখানি ঘাপটি মেরেছিলাম আর এডিট করছিলাম আর পোস্ট করছিলাম। তো ফাইনালি সেটা এন্ড হয়েছে, আর আজকে থেকে আবার নর্মাল। নর্মাল মানে কি, মানে আবার সেই গতানুগতিক জীবন। তবে একটা জিনিসে মনটা খুব খুশি খুশি হয়ে রয়েছে, কারণ যত ডিসেম্বরের একটা করে দিন কমছে তত আমার বাড়ি যাওয়ার এক্সাইটমেন্ট আরো বেশি বেশি করে বাড়ছে। কারণ তোমরা তো জানোই, আমি বোধহয় 2-3 দিন আগের একটা ব্লগে বলেছিলাম যে এই মাসের শেষে আমরা দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা একটা বড় ব্যাপার আমার কাছে। মানে এতগুলো মাস পরে, অলমোস্ট 1 বছর বাদে দেশে যাব। প্রচুর প্ল্যানস, প্রচুর মানে মানুষের সাথে দেখা করার আছে, অনেক কিছু শেয়ার করার আছে তাদের সাথে। তার উপরে আমার বন্ধুর বিয়ে আছে, আরো অনেকগুলো বিয়ে রয়েছে পর পর, মানে পুরো একদম লাইন দিয়ে রয়েছে। তো বিয়ের সিজন, অবভিয়াসলি বিয়ে তো থাকবেই। সেই সমস্ত কিছু মানে এক এক করে তোমাদের সঙ্গে ভাগ করব, আর বিরাট এক্সাইটমেন্ট। তবে আর পাশাপাশি আরো একটা জিনিস, যে এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহে হয়তো আমরা আরো একবার জেরুজালেম যাচ্ছি। তবে এবারে ঘোরার পাশাপাশি মানে আরো একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কিছু সুভেনিয়ার্স কালেক্ট করার। আমরা একটি দোকান দেখেছিলাম যেখান থেকে আমরা খুবই ভালো ভালো কিছু সুভেনিয়ার, মানে যেটা দেশে মানুষকে দেওয়ার জন্য একদম মানে উপযোগী, সেই জিনিসগুলো দেখতে পেয়েছিলাম। তো সেগুলোই আমাদের মানে নতুন করে আর কি নেওয়ার আছে, কারণ অবশ্যই দুজনের বাড়ির লোকজন প্লাস দুজনের যেহেতু কাজের জায়গাগুলো আলাদা আলাদা ছিল, সেখানকার বন্ধু বান্ধব মানে প্রচুর আর কি লিস্টের লোকজন। তো সবকিছু মিলিয়ে ঝুলিয়ে তারপরে আমাদের ওখান থেকে কিছু জিনিসও কালেক্ট করার আছে। হয় এই উইকে অথবা আগামী উইকে আমরা কোনো একদিন যাব, কারণ শুভ কাজে বেশি দেরি করতে নেই, তাড়াতাড়ি করে ফেলতে লাগে। আর কি একটা বলবো ভাবলাম, যাই হোক এখন মনে পড়ছে না। তো যাই হোক, দিনটা শুরু করছি দুপুরবেলা থেকে। স্নান টান করে অনেকক্ষণ চলে এসেছি। আজকে প্রচন্ড মাথা ধরেছিল, এইখানটা থেকে সাইনাসের একটা পেন হয় আমার এই জায়গাটাতে, এই কানের পেছনে কি যে যন্ত্রণা করছিল। মানে 1 ঘন্টা মতন পুরো শুয়েছিলাম ওই অমৃতাঞ্জন লাগিয়ে। আমি তো এগুলো সব ক্যারি করি, সঙ্গেই থাকে আমার। দেশ থেকে এনেছিলাম অমৃতাঞ্জন, তারপর পতঞ্জলির যে দিব্যধারা আছে ওইটাও খুব এফেক্টিভ। ওইসব দিয়ে টিয়ে আমি একটুখানি শুয়েছিলাম এই 1 ঘন্টা মতন। তারপরে যেহেতু আজকে কোনো রান্না এই বেলায় করার নেই, কারণ 2-3 দিন ধরে আসার পর থেকে হালকা পাতলাই খেয়ে যাচ্ছি। যেদিন এলাম সেদিন রাত্রিবেলায় আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ খেয়েছিলাম, তারপর পাতলা করে ধরো পরের দিন মুরগির ঝোল আর ডাল ভাত আলু ভাজা এরকম করে করেই কাটিয়েছি। রাত্রের দিকে আজকে একটুখানি ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, সেটা পরে সন্ধেবেলায় করবো। তবে দুপুরবেলার জন্য ডাল ভাত আর একটা আলু ফুলকপি ভাজা আছে, সেটা দিয়ে আমার হয়ে যাবে। তাহলে চলো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:15 বাজছে। খাবারটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে মেজর আপডেট শেয়ার করার আছে, সেটা করছি। দেখতে থাকো ব্লগটা। ও, যেটা বলার সেটা হচ্ছে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং কোথাও গিয়ে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে দিও, ঠিক আছে? ব্যাস এইটুকুই বলার ছিল। যাই এবার খেতে যাই। আজকে একদম সিম্পল, ভাত আলু ফুলকপি ভাজা করেছিলাম এটা কালকে, কালো জিরে দিয়ে, একটা লেবু নিয়েছি আর মুসুরির ডাল। গোপাল ভাঁড় অন করে দিয়েছি, দেখতে দেখতে চলো খেয়ে নি খাবারটা, পরে আবার আসছি। এখন প্রায় 4:20 মতন বাজে, বিকেল আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ অনেকটাই রোদ পড়ে গেছে। তো আজকের ভিডিওর যে টাইটেল আর থাম্বনেল দেখেছো, আশা করি এইবারে বুঝতেই পারছো যে আমি সেটা নিয়েই তোমাদের সঙ্গে কথাগুলো মানে শেয়ার করব। তো প্রথমত আমি তোমাদের মানে সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ,
জানাই এবং তোমাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ সত্যি বলতে কি, কারণ যারা আমার একদম প্রথম ভিডিওটি দেখেছো, পুরনো ভিডিও, তারা জানো যে আমি 6 মাস আগে ইউটিউব জার্নিটি শুরু করেছিলাম এবং খানিকটা র্যান্ডমলি শুরু করেছিলাম। সত্যিই আমি কোনো রকম পরিকল্পনা করে বিশাল কিছু এডিট করে সেট করে ওভাবে শুরু করিনি। এমনি নর্মাল কথা দিয়েই আমি শুরু করেছিলাম আমার ভিডিওটি, একটি ইন্ট্রোডাকশন ছোটোখাটো দিয়ে তারপরে ভিডিও বানিয়েছিলাম। আমি সত্যি কোনোদিন বিশ্বাস করিনি যে এই দিনটা আমি কোনোদিন দেখতে পাবো, কারণ আহ, মানে ভিডিও শুরু করলাম, ভিডিও করতে থাকলাম একরকম, কিন্তু কোনোদিন কিছু যে অ্যাচিভ করব, কিছু যে পাবো সেটা আমি কখনোই ভাবিনি। কারণ আমাকে সবসময়তেই সৌরভ, মানে আমার হাজবেন্ড, ও সবসময়তেই আমাকে মোটিভেট করতো এবং আমার বাড়ির লোকজনও, যে ভিডিও যা করবি ভালোবেসে করবি, মানে সবসময় এটা ভাববি না যে ইস ভিউ হলো না, এ বাবা কেউ দেখলো না, ইস আমার চ্যানেল কেউ আর সাবস্ক্রাইব করে না, এটা কখনো ভাববি না। যেটা করবি ভালোবেসে করবি, দেখবি আস্তে আস্তে সব কিছু এক এক করে হবে। তো আমিও খানিকটা ভালোবাসা দিয়েই আমার ভিডিও বানাতে শুরু করেছিলাম এবং আমি মানে প্রতিনিয়ত শিখছি কিভাবে একটু বেটার ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করা যায়, সেটা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগের মধ্যেই হোক কিংবা ইসরায়েলে থেকে যতটুকু যা কিছু এক্সপ্লোর করা সেটাও মানে আমি যাতে ঠিকঠাকভাবে একটু শেয়ার করতে পারি তোমাদের সাথে, তোমাদের যাতে দেখে ভালো লাগে, এটা আমি বারবার প্রতিনিয়ত চেষ্টা করি। যেখানে তোমাদের কমেন্টস, তোমাদের মানে ক্রিটিসিজম, যে এটা এই করলে ভালো হতো, ওইটা ওই করলে ভালো হতো, এগুলো খুবই ম্যাটার করে আমার কাছে, যেটা আমাকে বেটার করতে সাহায্য করে পরবর্তীকালে। তো একটা হচ্ছে যে নভেম্বর মাসেই, মানে এই গত মাসেই আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছিল। মনিটাইজেশন হওয়ার জন্য যে বেসিক থ্রেশহোল্ডগুলি থাকে, যেমন 1000 জন মানুষ তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তার পাশাপাশি 4000 ঘন্টা ওয়াচ আওয়ার হতে হবে, তাহলেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায়। এবং তারপরে সমস্ত কিছু ভ্যালিডেশন হওয়ার পরে মনিটাইজেশনটা অ্যাপ্লিকেবল হয় এবং তুমি মানে অন করতে পারো, তোমার প্রত্যেক ভিডিওর মনিটাইজেশন তুমি অন করতে পারো। আর তারপরে যখন $10 তোমার রেভিনিউ হিসেবে জমা হয় থ্রু অ্যাডস, তাহলে সেখান থেকে তুমি তার পরবর্তী ধাপের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তোমার কাছে একটি মেল আসবে, গুগল মানে ইউটিউব থেকে একটি মেল আসবে, যেখানে তোমাকে ভেরিফাই করতে বলা হবে, মানে তোমার আইডেন্টিটি ভেরিফাই করতে বলা হবে। তো সেই সব কিছু আমরা করে দিয়েছিলাম এবং তারপর তো আমরা ইলাদ ঘুরতে চলে গেছি। তো যেদিন চলে আসবো ইলাদ থেকে, সেই দিন সকালবেলাটায় আমাদের হাতে যেহেতু অনেকখানি সময় ছিল, আমরা আশেপাশটা একটু ঘুরে দেখছিলাম। আর তো খবরটা এটাই যে আমার কাছে গুগল অ্যাডসেন্সের যে একটি কাগজ থাকে, মানে একটি খাম আসবে তোমার কাছে, যেখানে একটি পিন থাকে, যেটা দিয়ে তোমাকে ভেরিফাই করতে হয় পরবর্তীকালে। তো সেই গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন বা পিন যেটাই বলো না কেন, সেইটা কাগজ আমার বাড়িতে উপস্থিত হয়েছিল। এবং আমরা যখন ক্যাফেতে বসে কফি খাচ্ছি, সেই সময়তে মা আমাকে হঠাৎ করে মেসেজ করে বললো যে এই দেখ এইটা না দিয়ে গেল, দিয়ে ওরকম ছবিটা দিয়েছে। আর আমি শুধু গুগল লেখাটাই স্পষ্ট বুঝতে পেরেছিলাম, বাকি জিনিসটা অত পরিষ্কার করে বুঝতে পারিনি। তারপরে বাবাকে বলেছিলাম যে বাবা একটা ভালো করে ছবি দিও। তো আমি জানি এগুলো হয়তো প্রথম ধাপ এবং এগুলো হয়তো কিছুই না কারুর কারুর কাছে, এটা জাস্ট একটা স্বাভাবিক সাধারণ ব্যাপার ইউটিউবের নিয়মে হয়ে থাকে, কিন্তু আমার কাছে সত্যি এটা অনেকখানি, কারণ আমি কোনোদিনই এক্সপেক্টই করিনি আমার সাথে এই ঘটনাগুলো ঘটতে পারে, এটা আমি কোনোদিন ভাবিনি। তো আমার হাজব্যান্ড আমাকে মাঝে মধ্যেই বলে যে তুই নিজেকে এত আন্ডার এস্টিমেট করিস কেন, তুই যথেষ্ট ভালো ভিডিও করছিস। আমি বললাম সবই বুঝতে পারি, কিন্তু আমি জানি যে আমার থেকেও আরো অনেক মানুষ আছেন যারা প্রচুর পরিশ্রম করেন এক একটি ভিডিওর পেছনে এবং তাদের চ্যানেল মনিটাইজেশন হতে অলমোস্ট 2-2.5 বছর লেগে। আমি রিসেন্টলি একজন দিদিকে দেখেছি যে 2-2.5 বছর ধরে ওয়েট করার পরে তারপর চ্যানেল মনিটাইজেশন হয়েছে, ধৈর্য ধরে তাকে ভিডিও করে যেতে হয়েছে, তারপরে তার অ্যাডসেন্স ভেরিফিকেশনের কাগজ এসেছে। সেটা আমি কোনোদিন বিশ্বাসই করিনি যে 6 মাস আগে ভিডিও করলাম আর তারপরে এরকম ভাবে গুগল অ্যাডসেন্স ভেরিফিকেশনের কাগজ আসবে। এটা আমার কাছে একটা বড় পাওনা আমি মনে করি, এবং এটা সম্পূর্ণভাবে তোমাদের জন্য পসিবল, যারা রেকগনাইজ করেছো আমার ভিডিওকে, যাদের ভালো লেগেছে খারাপ লেগেছে, মানে বোথ, আমি দুটোই ধরছি। সবকিছু নিয়ে তোমরা যেভাবে রেসপন্স করেছো, যেভাবে আমাকে সাপোর্ট করেছো, কিছু কিছু মানুষের সাপোর্ট মানে একদম নিঃস্বার্থভাবে সাপোর্ট করা, কোনো এখানে কিছু আলাদা করে বলা নয়, যে যেটাই মানে দেখছে তারা, যেটাই যেভাবেই আমি প্রেজেন্ট করছি সেটাকে সাপোর্ট দিয়ে তারপর একটা কমেন্ট করা, বলা যে ভালো হলো কি খারাপ হলো সেগুলো, এগুলো এত আমাকে বুস্ট আপ করেছে, এত আমাকে কনফিডেন্স দিয়েছে। আমি সত্যি অনেকটা, আমি
মানে আশা করি তোমাদের বোঝাতে পারছি যে রাস্তাঘাটে বেরিয়ে না আমি খুব একটা ক্যামেরা নিয়ে ওভাবে কথা বলতে পারতাম না। তো সেই কনফিডেন্সটা আমি তোমাদের মারফত গেইন করেছি। সেটা আমার পক্ষে একদমই পসিবল হতো না, কারণ আমি রাস্তায় যখনই বেরোতাম আমি জানি যে আমি ভয়েস দিয়ে দেবো, ভিডিও না হয় করলাম আমি ভয়েস দিয়ে দেবো, কিন্তু রাস্তায় বেরিয়ে যে আমি কথা বলছি সেইটার জন্য কিন্তু তোমরাই দায়ী। তোমরাই আমাকে হেল্প করেছো কথা বলে, মানে এইভাবে নিজেকে প্রেজেন্ট করতে, নিজের শেল বা খোলস ভেঙে বেরোতে, এটা একটু একটু করে তোমরা আমাকে সাহায্য করেছো। এর জন্য আবারও আমি তোমাদের কাছে থ্যাঙ্কফুল এবং খুবই 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 কৃতজ্ঞ। তবে অ্যাডসেন্স ভেরিফিকেশনের জন্য যেহেতু 4 মাস রয়েছে, তো সেই জন্য আমি দেশে ফিরে আমি যখন ঘরে যাব, কলকাতায় যখন যাব, সেই সময়তেই আমি এই ভেরিফিকেশন প্রসেসটি কমপ্লিট করব। তার আগে নয়, কারণ আমি নিজে একটুখানি কাগজটি হাতে নিয়ে দেখতে চাই। অনেকেই আমি ভিডিও দেখেছি এরকম ভাবে কাগজ তুলে ভিডিওটা দিতে, যে আমাদের কাছে ফাইনালি গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশনের জন্য পিনটি এসেছে। তো সেটা আমি আর হয়তো ওরকম ভাবে কিছু করতে পারবো না, কারণ আমি আগেই তোমাদের একটি ছবি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানটাতে আমি দিয়ে দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবে। এটা আমার বাবার তোলা রিসেন্টলি একটা ছবি, আমি পাঠাতে বলেছিলাম সেইটাই। তো গিয়ে তারপরে আমি ভালো মতন আর কি হাতে নিয়ে কাগজটি দেখবো, তারপরে ঠান্ডা মাথায় আমার ভেরিফিকেশনের যে প্রসেস রয়েছে সেটি করব। তো ওয়ান্স এগেন থ্যাংক ইউ অল ফর ইয়োর ইমেন্স সাপোর্ট। তোমার ভালোবাসা, তোমাদের খারাপ লাগা যেটাই হোক না কেন, তোমরা সবসময় আমাকে বলেছো, কমেন্টে এঙ্গেজ রেখেছো নিজেদের আমার সঙ্গে। এটা সত্যি আমার কাছে একটা বিরাট 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 বড় একটা পাওনা, আমি মনে করি বিরাট বড় প্রাপ্তি। আর ইউটিউব আমাকে ধীরে ধীরে অনেক কিছু শেখাচ্ছে, যেটা আমি আগে সত্যি রিয়েলাইজ করিনি, যেটা আস্তে আস্তে আমি শিখছি। সেটার জন্য ইউটিউবের কাছেও আমি থ্যাঙ্কফুল, নো ডাউট। তো দেখা যাক, আগামী দিনে আমি চেষ্টা করব আরও একটু বেটার কোয়ালিটির ভিডিও দেওয়ার। আর একটা জিনিস আমি বলতে চাই যে আমার ফোনের কোয়ালিটি যেরকম সেই অনুযায়ী আমি ভিডিও দিই। আমি জানি অনেকের ক্ষেত্রে যারা প্রফেশনাল ব্লগিং করেন তারা খুবই ভালো ক্যামেরা, ভালো ফোন ইত্যাদি ইউজ করে থাকেন, মোস্টলি আইফোন, যেহেতু আইফোনে সিনেমাও বানানো যায়। এবার সৌরভ আমাকে অনেকবার ইনসিস্ট করেছিল, রাদার এইখানে তোমরা জানোই যে আমাদের দেশে আমরা আইফোন কেনার আগে 2-3 বার ভাববো যে বাপরে অনেকগুলো টাকা, কিন্তু এখানে আইফোন কেনাটা কোনো বিষয় নয়। একজন ফলের দোকানের যে আর কি রয়েছে দাঁড়িয়ে, তার হাতেও আইফোন রয়েছে, তো এরকমই ব্যাপার। কিন্তু এখানে আইফোন কেনাটা তো কোনো ব্যাপার নয়। তো সৌরভ আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি নিজে পয়সা আর্ন করেছি নিজের চেষ্টায়, নিজের দক্ষতায় চেষ্টা করেছি। তো কোনো কিছু বড় কেনার আগে আমার মনে হয় যে আমি নিজেই না হয় একটুখানি করি ব্যাপারটা, নিজেই না হয় ট্রাই করি, দেখি না কি হয়। যদি একান্তই না হয়, সৌরভ তো আছে। আমার লাস্ট ভিডিওতে একজন বলেছো যে লিপস্টিক গুলো কি সৌরভ কিনে দিয়েছে না তুমি নিজের জমানো টাকায় কিনেছো। আমার যে জমানো টাকাটি রয়েছে সেটি আমাকে সৌরভ একেবারেই হাত দিতে দেয় না, কারণ ওর বক্তব্য হচ্ছে ওই টাকাটা থাক, সেভ কর, ওটা হাত দেওয়ার কোনো দরকার নেই। এবং এখানে যা কিছু কেনা হয় সবটাই সৌরভ করে, কারণ এখানেই ওর ব্যাংক যেহেতু রয়েছে, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট এখানে নেই। তো সেই জন্য সমস্ত কিছুই ও খরচা করে। এবং আমার মনে হয় কি যে যেহেতু ব্যাঙ্গালোরে থাকতাম যখন, আমি মানে ইকুয়ালি আমি ওকে হেল্প করতাম ফিনান্সিয়ালি। তো এইটা যেহেতু আমি এখানে করছি না, তাই দুম করে একটা আইফোন কিনে নিলাম, পয়সাটা ওর খরচ হয়ে গেল, আমার না এটা মানে মানতে একটু অসুবিধা হয়। এবং এই ক্ষেত্রে সৌরভ আমাকে সবসময় বলে যে এইটা কিন্তু আমার তোর টাকা, এরকম আলাদা করে দেখার কোনো দরকার নেই, এটা আমরা দুজনে এখন একটা ইউনিট, এটা আমাদেরই খরচের জন্য আমরা বলছি, আমি বলছি তুই কেন, এরকম ব্যাপার। কিন্তু আমার কেন জানি না সেটা খুব একটা কাজ করে না। আমার বারবার মনে হয় যে থাক না, আরেকটু দেখি আরেকটু দেখি। এরকম অনেক ইউটিউবার্স আছে যারা একদম আমার ক্যামেরার যা কোয়ালিটি তার থেকেও খারাপ কোয়ালিটিতে ভিডিও শুট করেন, কিন্তু ভিডিও যেটা তুমি করছো সেটাই হচ্ছে আসল ইম্পর্টেন্ট, এটা আমার মনে হয়। দেখো আমার যা সেভিংস রয়েছে, হয়তো আমি একটি আইফোন অ্যাফোর্ড করতেই পারি, কিন্তু বাড়ির লোকজনের দাবি হচ্ছে যে না, কোনো দরকার নেই, তুমি আপাতত সেভ করো। আমার 2 বাড়ি প্লাস আমার হাজব্যান্ড সবারই একই বক্তব্য যে না, এই টাকাটা তুমি সেভ করো, তুমি এটা এখনই খরচ করো না। তো সেই জন্য এই যে ফোনটি আমি ইউজ করছি, এটা আমার নিজের পয়সাতেই কেনা। তো আমি চাই যে এখানেই সুন্দর সুন্দর করে ভিডিও প্রেজেন্ট করতে তোমাদের সামনে। আর চেষ্টা করব আগামী দিনেও একটু বেটার যাতে হয় ভিডিওটা, সেটার জন্য অবশ্যই আমি চেষ্টা করব আপফ্রন্ট, কারণ এই কাজটি করতে আমার পার্সোনালি খুব ভালো লাগছে, যেটার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম যে এই কাজটা করব, লোকজন রেকগনাইজ করবে, এই কাজটাকে ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে রিভিউ দেবে।
এটা আমি বরাবর চেয়েছিলাম, তো সেটা যেহেতু এখন হচ্ছে, চাই আমি এটাকে কন্টিনিউ করতে আগামী দিনেও। শুধু তোমাদের সাপোর্টটুকুই লাগবে, আর কিছুই না। এবং অবশ্যই মানে আমার ভিডিও যদি ভালো হয় তাহলেই তোমরা সাপোর্ট করবে, ভালো না হলে সাপোর্ট করার কোনো জায়গা থাকে না। ডেফিনেটলি চেষ্টা করে যাচ্ছি, আগামী দিনেও করব, দেখা যাক। যেহেতু আমার কাছে একটা খুবই সামান্য হলেও একটা তো অ্যাচিভমেন্ট, যেটা আমি মনে করি যে আমি করেছি সেটাই, এবং সেটা তোমাদের নিয়ে করেছি, তার জন্য আমার মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করা খুবই জরুরি, তোমাদেরও এটা বলা দরকার, কারণ তোমরাও এটার পার্ট। যাই হোক, আপাতত একটু চা খাই, আর একটু পরে সন্ধ্যের রান্না করব। কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে। যাই হোক, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে, দেখতে থাকো ব্লগটা। আমি রাতের খাবারের জন্য সবজি কাটতে বসে গেছি, কিন্তু তার সঙ্গে একটা ওয়েব সিরিজও চালিয়ে দিয়েছি। এটা অলরেডি আগে দেখেছিলাম নেটফ্লিক্সে। সিরিজটার নাম হচ্ছে ড্যামার। কিন্তু এতটাই মানে থ্রিলিং একটা সিরিজ যে সবজি কাটার পরিবর্তে শুধু দেখেই যাচ্ছিলাম চুপচাপ। সব সবজি কেটে নিয়েছি, আর এখানে কয়েকটা রসুন রেখেছি ওই পেস্ট বানাবো, জিঞ্জার মানে আদা রসুন বাটার। এখানে কয়েকটা রসুন রেখেছি আদা রসুন বাটার জন্য, ওই চিকেনে দেব। আর স্প্রিং অনিয়নগুলো একটু বেশি করেই নিয়েছি, দুটো পদেই আমার যেহেতু লাগবে। এই মোটামুটি এই কটা লঙ্কার দেখো এখনো কত ভালো রয়েছে লঙ্কাগুলো, আমার মনে হয় এই লঙ্কাগুলো অনেক দিন ধরে থাকে। তো বোঝা যাচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে। সৌরভ একটা খুব সুন্দর টার্কিশ কফি নিয়ে এসছে, আর সেটাই সন্ধেবেলাটায় বানিয়ে দিল আমার জন্য। সেটাই খাচ্ছিলাম, আর তার ফাঁকেই কিন্তু পাস্তাটা অলরেডি বানিয়ে নিয়েছি। তবে দেখো ক্যাপসিকাম গুলো বা রেড বেল পেপার, ক্যাপসিকাম তো না, রেড বেল পেপার গুলো কিরকম যেন গলে গলে গেছে। আসলে ফ্রিজে ছিল তো, একটু নরম হয়ে গেছিল। আর তার সঙ্গে চিকেনটাকেও আমি ডিফ্রস্ট করতে বসিয়ে দিয়েছি। এখানে ডিফ্রস্ট হওয়াতে বেশ ভালো একটা সুবিধা হয়েছে। আমাদের বাড়ির মাইক্রোওয়েভে বোধহয় ডিফ্রস্ট বাটনটাও আছে, কিন্তু আমরা কোনো দিন ইউজ করিনি। আর এখানে খানিকটা এক্সপেরিমেন্টের বশেই আমি ইউজ করতে শুরু করেছিলাম। তারপর দেখলাম বেশ ভালোই কিন্তু সময় বেঁচে যায়। তবে এটাও ঠিক যে ডিফ্রস্ট করার পরে বলে যে বেশিক্ষণ যেন না রাখা হয়, ম্যাক্সিমাম 15 মিনিট ম্যারিনেট করে হয়তো রাখা যেতে পারে, তার বেশি কিন্তু নয়। তো এখানে আমি গার্লিক চিকেন বানাচ্ছি, আর গার্লিক চিকেনের রেসিপি ইউটিউব ঘাটলে যে কোনো জায়গায় পেয়ে যাবে। সেই জন্য আর খুব ডিটেলড রেসিপি আমি শেয়ার করলাম না। আসলে এই গার্লিক চিকেনটা সৌরভ খেতে খুব ভালোবাসে, মানে চিলি চিকেনটা আমি যেটা বানাই সেটার থেকেও গার্লিক চিকেনটা একটু বেশিই ভালোবাসে। সেই জন্যই আজকে ঠিক করলাম যে ঠিক আছে, গার্লিক চিকেনই না হয় বানানো যাক। আর আমি একটা জিনিস এটাও আবিষ্কার করলাম, যে আমি হয়তো মোগলাই খাবার দাবার অল্প হলেও বানিয়েছি, খুব বিশেষ কিছু বানাইনি। কিন্তু চাইনিজটাই আমি দেখি যে আমি একটু বেটার বানাতে পারি। আমার অ্যাটলিস্ট তাই নিজের অ্যাটলিস্ট খেয়ে তাই মনে হয় যে মোগলাই খাবারের থেকে আমি চাইনিজটা একটু বেটার বানাতে পারি। কিন্তু খেতে ভালোবাসি মোগলাই খাবারটাই, ওইটাই আমার সবচেয়ে ফেভারিট। আর আমার বাড়িতেও এবার ঠিক করেছি যে বাড়ির মানুষগুলোকে একটুখানি রান্না করে করে খাওয়াবো। যদিও আমার কলকাতার বাড়িতে গেলে বা শিলিগুড়ির বাড়িতে গেলে যেখানেই যাই না কেন, সেখানে কিন্তু আমাকে খুব বেশি রান্না বান্না করতে টরতে কিছুই হয় না অলমোস্ট। আমি একেবারেই শখে, যখন নিজের ইচ্ছে করে যে একটুখানি বানিয়ে এই জিনিসগুলো খাওয়াই, তখনই সেগুলো তারা খেয়ে থাকে। আর আমার অলরেডি মাকে বলে দেওয়া হয়েছে যে কি কি রান্না আমার জন্য মাকে করতে হবে। একজন দিদি আমাদের বাড়িতে আসে রান্নায় হেল্প করতে, কিন্তু সেই দিদি খুবই ভালো রান্না করে, সবই ঠিক আছে, তবে আমার মনে হয় যে মা স্পেসিফিক কিছু আইটেম এত ভালো বানায় যে ওইটাই তখন খেতে ইচ্ছে করে। চাইনিজ জাতীয় খাবার দাবার খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এইটাই একটা বেশ ভালো লাগার বিষয়। তবে গার্লিক চিকেন যে এক্স্যাক্টলি চাইনিজ কুজিন কিনা সেইটা আমি ঠিক শিওর নই। আমার মনে হয় না এরকম কোথাও হয়তো আছে, কারণ চিলি চিকেনও যেমন চাইনিজ খাবার নয়, একেবারেই আমাদের তৈরি একটা জিনিস, মানে ভারতীয়দের বলা যেতে পারে। তেমনি গার্লিক চিকেন এক্স্যাক্টলি চাইনিজ কিনা এই ব্যাপারে আমি জানি না। এই যে দেখো, রেডি হয়ে গেছে। আর সত্যি দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে, আমি একটু টেস্ট করেও দেখেছি। ব্যাস, তাহলে আর কি, খাবারটা নিয়ে বসে পড়ি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।